শাশুড়ি এসে বলল, কাজকর্ম বাদ দিয়ে সুখের গল্প শুরু করে দিয়েছো দেখছি তোমরা দুজনেই। শারমিনকে উদ্দেশ্য করে বলল, তোকে বলছি না চুপচাপ কাজ করবি, কারোর সাথে কথা বলবি না। শারমিন নিচু স্বরে বলল, ভুল হয়ে গেছে মা, এখনই যাচ্ছি। তারপর চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। রাতে স্বামী রাহাত মাতাল হয়ে এসে ঘরে ঢুকে মাত্র আবারও তার গায়ে হাত তুলল। তার দোষ একটাই, বিয়ের 1 মাসের মধ্যে যৌতুকের বাকি 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল শারমিনের পরিবারে। সে 1 মাস পেরিয়ে আজ 3 মাস হয়ে গেছে, কিন্তু যৌতুকের টাকা এখনো আসেনি। পরের দিন তাদের বাসায় কলিং বেল চাপছে রাহাতের মামা সাইফুল। দরজা খুলে দিয়ে আমেনা বেগম বলল, কেমন আছিস ভাই? এই তো আপু, ভালো আছি, তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম। কিছুদিন থাকতে দিবি? আরে এটা আবার বলার কি আছে, যতদিন ইচ্ছে থাক না। সাইফুল খুশি হয়ে বলল, আপু আমার ভাগ্নেরা কোথায়? এই সময় কি আর তারা বাসায় থাকে? সবাই অফিসে। তুই এক কাজ কর, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তোকে আমি নাস্তা দিচ্ছি। আমেনা বেগম রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখলেন সেখানে কাজ করছে একা শারমিন। কি ব্যাপার, বড় বউ কোথায়? তার কি এখনো ঘুম ভাঙেনি? মা, ভাবি বলল তার খুব মাথা ধরেছে, তাই শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাই এসেছে, তুমি ওর জন্য নাস্তা রেডি করে দিয়ে আসো। ওর চায়ের কিন্তু চিনি বেশি দেবে না। তিনি চলে যেতেই সে ভাবলো, বড় ভাবির মতো যদি আমার বাবা যৌতুকের সব টাকা দিয়ে দিত, তাহলে হয়তো আমিও সেদিন কিছুটা সময় আরো শুয়ে থাকতে পারতাম। শারমিনের মনে পড়লো, এই তো গত সপ্তাহে একদিন সকালবেলা খুব জ্বর হয়েছিল তার, কিছুতেই বিছানা থেকে উঠতে পারছিল না। ঘড়িতে যখন 11টা, তখন তার শাশুড়ি তার রুমে এসে তার চুলের মুঠি ধরে বলেছিল, নবাব নন্দিনী, তোর বাপের বাড়ি থেকে কয়জন ঠাকুর পাঠিয়েছে? তোমার সাথে যে এত বেলা করে ঘুমাচ্ছ। শাশুড়িকে তার অসুস্থতার কথা বলার পরেও তিনি শাসিয়ে বলেছিলেন, আর কোনোদিনও যদি 8টার পর বিছানায় দেখি তাহলে কিন্তু মুসিবত হবে। ভাবনা থেকে ফিরে শারমিন চোখের জল মুছে নাস্তা রেডি করতে শুরু করলো। নাস্তা রেডি করে ড্রয়িং রুমে যখন পৌঁছালো, রাহাতের মামা সাইফুল চায়ের কাপটা হাতে নিয়ে তার হাত ধরে বলল, বাহ, তোমাকে তো দেখতে দারুণ লাগছে। শুনলাম আমার ভাগ্নের সাথে নাকি তোমার ভালো সম্পর্ক যাচ্ছে না? যৌতুকের টাকা নিয়ে ঝামেলা, তাই তো? মামা শ্বশুরের মুখভঙ্গি খুব একটা সুবিধার মনে হলো না শারমিনের, তাই সে হাত ছাড়িয়ে চলে যেতে চাইলে সাইফুল উঠে দাঁড়িয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তুমি এখানে সুখে নেই, আমি জানি। তোমার বাবার যা অবস্থা, এত টাকা একসাথে দিতে পারবে না, সেটাও জানি। যতদিন তুমি টাকাগুলো এনে দিতে পারবে না বাপের বাড়ি থেকে, তোমার সাথে ওরা এমন ব্যবহার করবে, ততদিন তুমি চাইলে আমি তোমাকে সুখ দিতে পারি। কথাটা শুনে প্রচন্ড অবাক হয়ে শারমিন সেখান থেকে দৌড়ে পালালো। সাইফুল তার প্রিয় একটা বিশ্রী ভঙ্গিতে হাসতে লাগলো। রাতের বেলা নিজের ঘরে মনমরা হয়ে বসে আছে শারমিন। ঘড়িতে তখন রাত 1টা। হঠাৎ দরজা ধাক্কা দেওয়ার শব্দে বুঝতে পারলো তার স্বামী এসেছে, তাই সে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই মাতাল রাহাত যেন পড়ে যাওয়ার অবস্থা। কোনোভাবে স্বামীকে ধরে সে নিজের ঘরে নিয়ে গেল। তারপর বিছানায় শুয়ে স্বামীর জুতা খুলে দিল। তারপর যখন শার্ট খুলে দিতে যাবে, তখন আচমকা মাতাল রাহাত তার হাত ধরে টান দিল। রান্নাঘরে শাশুড়ি বিভিন্ন উছিলায় নানাভাবে কথা শোনানো আর খোটা দেয়া তার জন্য স্বাভাবিক হয়ে উঠেছিল। আর সুযোগ বুঝে মামা শ্বশুর সাইফুল নানা অজুহাতে তার গায়ে হাত দেয়া এক প্রকার সয়ে গিয়েছিল। কিন্তু বিপত্তি হলো তখন, যখন একদিন রান্না করার সময় হঠাৎ তার বমি পেল। দৌড়ে এসে বেসিনের কাছে গিয়ে বমি করতে লাগলো। দূর থেকে তার শাশুড়ি লক্ষ্য করে কিছু একটা চিন্তা করলো। তারপর ভাবলো, আজ রাতে এটার একটা বিহিত করতে হবে। সেদিন সন্ধ্যাবেলা শারমিন শোবার ঘর ঝাড়ু দেওয়ার সময় খেয়াল করলো ড্রয়িং রুমে বসে আছে তার স্বামী রাহাত। বিয়ের পর আজ প্রথম এত তাড়াতাড়ি তাকে বাসায় আসতে দেখে শারমিন একটু অবাক হয়েছে বটে। রাহাতকে তার মা ও মামা দুপাশ থেকে নানা রকম কথা বোঝাচ্ছে। কথাগুলো শুনতে ইচ্ছে হলো শারমিনের, কিন্তু এখান থেকে শোনা সম্ভব নয়, তাই সে তার কাজে মন দিল। একটু পরে ঘরে এলো রাহাত। তোর পেটে এটা কার বাচ্চা? স্বামী যেমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না শারমিন অবাক হয়ে বলল, এটা তো তোমারই সন্তান, আমি তোমার বিয়ে করা বউ, আমার গর্ভে অন্য কারো সন্তান কিভাবে আসতে পারে? চুপ কর, তোর সাথে আমি একদিনও সংসার করিনি। তোর বাপের বাড়ি থেকে যৌতুকের বাকি টাকা আসার আগে তোকে আমি কখনো ছুঁয়েও দেখবো না, সেটা বাসর রাতে বলে দিয়েছিলাম। সত্যি করে বল, এই বাচ্চাটা কার? নইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সে বারবার স্বামীকে আকুতি মিনতি করে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো যে সন্তানটা তার, কিন্তু রাহাত কিছুতেই বুঝতে চাইলো না। উল্টে চর মেরে শাসিয়ে বলল, হয়তো নাগরের নাম বলবি, না হলে এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যাবি এই বাচ্চা নিয়ে। রাহাত চলে যাবার পর সেদিন শারমিন খুব কেঁদেছিল। 4 দেয়ালের ভেতরে তার চাপা কান্না কেউ দেখেনি। তার কিছুদিন পর একদিন রাতে সবাই যার যার ঘরে চলে যাওয়ার পর বাসন কোসন নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে শারমিন। তখনও রাহাত বাসায় আসেনি। এমন সময় পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে তাকে নিজের ঘরে নিয়ে চলে গেল মামা শ্বশুর সাইফুল। শারমিন শাশুড়ির কাছে আশ্রয় নিয়ে তাকে সব কথা বলল। শারমিন আরো কিছু বলতে চাইলো, তারপর তিনি শারমিনকে চর মেরে বললেন, আমার ভাইটা একটু করতে চেয়েছে, তাতে কি হয়েছে? এভাবে সারা বাড়ি মাথায় করতে হয়? তোর বাবা যৌতুকের টাকাগুলো আর দিতে পারবে বলে মনে হয় না। আমার ছেলে তোকে আর কোনোদিনও ছুঁয়েও দেখবে না। সংসার করা তো দূরের কথা, আমার ভাইয়ের সাথে অন্তত নিজের জ্বালা মিটিয়ে নিতে পারতি। কথাটা বলেই তিনি শারমিনকে সাইফুলের দিকে ধাক্কা মেরে চলে গেলেন। সাইফুল দরজা বন্ধ করে দিল। পরের দিন সকালবেলা ড্রয়িং রুমে সবাই বসে আছে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে শারমিন তার স্বামীকে বারবার বোঝাতে চাইল গত রাতের ঘটনা তার কোনো দোষ নেই, এমনকি তার শাশুড়িও তাকে রক্ষা করেনি।
মামা শ্বশুর সাইফুল বলল, তুমি আমার নামে এসব কথা রটাতে চাইছো কেন? আমি বুঝতে পারছি না আমি তোমার কি ক্ষতি করেছি। শাশুড়ি বলল, আমার ভাইয়ের নামে যদি এসব কথা আর বলে তো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। নষ্ট চরিত্রের মেয়ে কোথাকার, রাতের বেলা আমার ভাইয়ের ঘরে ঢুকে কাপড় খুলে ফেলবে। আমার বেচারা নিরীহ ভাইটা কি আর করবে, পুরুষ মানুষ তো। সবার কথাগুলো শুনে স্বামী রাহাত বলল, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তারপর সে বউয়ের চুলের মুঠি ধরে বলল, আমি রাতে বাসায় ফিরে যেন তোকে চোখে না দেখি। সবাই ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন মাটিতে কুকড়ে কুকড়ে কেঁদেছিল শারমিন। এরপর একদিন সন্ধ্যাবেলা জমি বিক্রি করে 5 লাখ টাকা নিয়ে শারমিনের বাবা মেয়ে শ্বশুর বাড়িতে এলেন। ড্রয়িং রুমে গিয়ে দেখলেন মাটিতে সাদা কাপড় দিয়ে অবস্থায় পড়ে আছে একটা মৃতদেহ। তিনি কাছে গিয়ে দেখলেন এটা তারই মেয়ে শারমিন, চিরনিদ্রায় শুয়ে আছে। মেয়ের মরা মুখ দেখে সঙ্গে সঙ্গে বুক ধরে তিনি বসে পড়লেন। তার হাত থেকে তাড়াতাড়ি টাকার বান্ডিলগুলো নিয়ে আমেনা বেগম বলল, এটা মূল্যের সাথে সাথে টাকা পেয়ে যাব। যদি জানতাম তাহলে তো আরো আগে একটা ব্যবস্থা করতাম। সম্মানিত ভিউয়ার্স, শারমিনের মৃত্যুর জন্য আসলে কে দায়ী তা কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।